ঋত্বিক বাবু, হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাদের। নমস্কার। বল ঋত্বিক বাবু, যেটা জানার, বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি, হুম। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে? প্রথমে হুম এই বিষয়টা যদি একটু, আপনার কি মনে হয়, আপনি কি মনে করছেন? এখন তো বেশ কিছু একটা সময় বেশি একটা টালমাটাল অবস্থা চলতে বাধ্য, কারণ যেভাবে ঘটনাগুলো ঘটলো, ঘটনা পরম্পরা যদি দেখো, মানে জানুয়ারি মাসে একটা দেশে সাধারণ নির্বাচন হয়েছে, তারপরেই সেখানে নিরঙ্কুশ ভোটে জিতে আসে একটা দল, তার সর্বোচ্চ নেত্রীকে এইভাবে আনসেরিমনিয়াসলি পালিয়ে যেতে হলো, মানে পালিয়ে গিয়ে লিটারালি বাঁচতে হলো। এবং তারপরে তিনি চলে যাওয়ার পরও দেশ জুড়ে এই যে চূড়ান্ত অরাজকতা চলছে। যদিও একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, তারা নিশ্চয়ই চেষ্টা করবে যত তাড়াতাড়ি এটাকে ঠান্ডা করা যায়। কিন্তু যেটা ইঙ্গিত দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর হাতে যে কদিন অন্তর্বর্তীকালীন সময় ক্ষমতা ছিল, তারা আসার পরেও কিন্তু এই সমস্ত লুটতরাজ বলো, অরাজকতা বলো, এগুলো কোনোটাই থামেনি। এইগুলোকে যদি এক জায়গায় এনে ধরা যায়, তার থেকেও বড় কথা, এখন যারা এসছেন তারা কিন্তু অনেকেই রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ নেই, সেটা একদম মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের রাজনীতির প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, এবং এই ক্রাইসিস সামলানোরও তো নেই। এমনি সাধারণত বলে যে যে কোনো ক্রাইসিসের সময় যারা পোড় খাওয়া রাজনীতিবিদ, সিজন পলিটিশিয়ান বা রাষ্ট্রনায়ক, তারা এসে তবু সামাল দিতে পারেন। কিন্তু এই যে সরকারের গঠন হয়েছে, তারা কতটা, মানে তাদের বৈদগ্ধ্য বা নিয়ে প্রশ্ন না তুললেও এটা বলা যেতে পারে যে সরকারটা চালিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট করা কতটা পারবে। মাথায় রাখতে হবে নির্বাচন একটা করতে হবে, সেটা যদিও একটা লম্বা সময় দেয়া আছে, 3 থেকে 6 বছর, কিন্তু যত তাড়াতাড়ি হয় ততই ভালো। কারণ যখন হাসিনা সরকারও কিন্তু তাদের হেডে যথেষ্ট ক্ষমতাশালী সরকার ছিল এবং একটা তাদের ওয়েল ওয়াইল্ড মেশিনারিও ছিল, সেই সরকারকে এইভাবে যারা ফেলতে পারে তারা কিন্তু যে কোনো সরকারকে যে কোনো সময় একইভাবে পতন ঘটাতে পারে। আর একবার যদি একটা রাস্তা কেউ দেখিয়ে দেয়, সবাই সেই রাস্তাটাই নিতে চায়। তো এতগুলো ফ্যাক্টর মাথায় রেখে আমার তো মনে হচ্ছে আগামী বেশ একটা সময় টালমাটাল অবস্থায় যাবে। যদিও আমাদের আশা করতেই হবে যত তাড়াতাড়ি হোক এই সমস্যার সমাধান হোক, সেটা ভারতবর্ষের জন্য বিশেষ করে খুবই জরুরি। আরেকটা বিষয় ঋত্বিক বাবু, ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কি দেখছেন, সম্ভাবনা কিরকম দেখছেন? ওখানেও একটা বেশ আশঙ্কার ঘন ঘটা বা কালো মেঘ ঘনিয়ে এসছে, কারণ খুব একেবারে কিছুদিন আগেই হাসিনার সঙ্গে মোদির যে 10টা বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেগুলোর ভবিষ্যৎও কিন্তু অনিশ্চিত হয়ে পড়লো। যদিও ভারতবর্ষকে ছাড়া ওদের চলবে না, সেইটা একটা খুবই অনস্বীকার্য ব্যাপার, এবং সেই জন্য যত তাড়াতাড়ি হোক ওদেরকে ভারতবর্ষের সঙ্গে একটা সখ্যতা মেনটেন করেই চলতে হবে। কিন্তু মোহাম্মদ ইউনূস মানে ক্ষমতায় আনুষ্ঠানিকভাবে বসার আগেই যে সমস্ত ইঙ্গিত বা বক্তব্য রাখছেন, তাতে কিন্তু পরিষ্কার ওনার মনের মধ্যেও ভারতবর্ষ সম্বন্ধে কোথাও না কোথাও একটা, বিশেষ করে ভারত সরকারের সঙ্গে যেভাবে উনি বলেছেন যে ওরা হাসিনার বন্ধু ছিল, বাংলাদেশের বন্ধু ছিল না, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং যদি আমরা ধরে নিই, যা ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে যে একটা মৌলবাদীদের একটা চরম উত্থান ওখানে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে এখন যারা ভারতবর্ষে ক্ষমতাসীন, তাদের প্রতি বিদ্বেষটা আরো, কারণ মনে রাখতে হবে আমাদের এখানে যত বেশি সংখ্যালঘুদের উপর হবে, সেটা আবার ওদেশে গিয়ে সংখ্যালঘুদের উপর একটা প্রত্যাঘাত আসবে আর কি। তো সেইগুলো মাথায় রেখে এক্ষুনি তো খুব মুশকিল। হয়তো একটা ওয়ার্কিং রিলেশনশিপ এস্টাবলিশ করার চেষ্টা হবে, কিন্তু এখন যেটা মনে করা হচ্ছিল যে সাম্প্রতিক অতীতে দুটো দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কটা একেবারে পিকে, সেইটা যেতে যথেষ্ট সময় লাগবে, বিশেষ করে এখনো পর্যন্ত যা ইঙ্গিত তাতে। ঋত্বিক বাবু, আওয়ামী লীগের পক্ষে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব এবং কতটা সময় লাগতে পারে বলে আপনার মনে হয়? এটা একটা খুবই ভালো প্রশ্ন করেছো, কারণ এত কিছু ঘটার পরেও দেখবে অনেকগুলো প্রশ্ন কিন্তু উত্তর মিলছে না। যেমন এই যে হাসিনা যেভাবে বেরিয়ে গেলেন দেশ ছেড়ে, সেই সময় তাকে কিন্তু ওদেশের বায়ুসেনারাই প্রায় একটা ফ্রি প্যাসেজ দিয়ে ইন্ডিয়া পর্যন্ত আসতে সাহায্য করেছে। বায়ুসেনার বিমানেই উনি এসেছেন, এবং যথেষ্ট টাইম দিয়ে, মানে যেখানে এই যে লং মার্চ যেটা চলছিল সকাল থেকে, মাঝরাত থেকে অলমোস্ট,
সেটা কিন্তু মাথায় রেখে 2:30-টের সময় উনি দেশ ছেড়েছেন। কাজে এতটা সময় সাধারণত যখন কোনো একটা কু বা অভ্যুত্থান হয় তখন পাওয়া যায় না, যদি না সেই দেশের ভেতর থেকেই একটা সহযোগিতা বা সাহায্য, সেটা গোপনে হতে পারে, প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে, এরকম একটা পেয়েছেন। এবং যিনি এখন সেনাবাহিনীর প্রধান আছেন তিনি কিন্তু আমাদের বঙ্গবন্ধু পরিবার বা হাসিনার পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়, এবং তাকে হাসিনাই বসিয়েছিলেন। একটা মহল বলছে কিছুটা হয়তো একটা বিশ্বাসঘাতকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু তা যদি না হয় এবং উনি যেভাবে তার প্রথম মিটিংই বা প্রথম যেটা ভাষণ দিয়েছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, তাতে সম্ভাষণ করেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে। এটাও সাধারণত দেখা যায় না, কারণ একটা কু অভ্যুত্থানের পরে তার যে সম্ভাষণ হয় সেটা অনেক একটা ডিগ্রেডেড ফর্মে আসে। উনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাকে সমর্পণ করে গিয়ে বলেছেন অন্তর্বর্তী নির্বাচনের জন্য দেশকে এগিয়ে যায়, এইসব ভাষাগুলো কিন্তু ব্যবহার করেছেন। এবং সর্বোপরি যেটা মনে রাখতে হবে, ভারতবর্ষ কিন্তু এটা একেবারে ভীষণভাবে জানে যে বাংলাদেশকে তাদের দরকার, এই উপমহাদেশে এইরকম একটা বন্ধু প্রতিবেশী রাখা খুবই জরুরি। সেই জন্য ভারত কিন্তু সর্বতোভাবে চেষ্টা করবে যাতে তাদের কোনো বন্ধু সরকারই থাকে। এখন কি কূটনৈতিক চাল ভারতবর্ষ থেকে চালা হবে সেইটার দিকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে। কাজেই এমন হতেই পারে যে খুব বেশি দিন লাগলো না, কারণ মনে রাখতে হবে তুমি যদি সোশ্যাল মিডিয়ায় সে দেশের মানুষ বা নাগরিকদের যে মানসিকতা, তার যে প্রতিফলন ঘটছে তার দিকে খুব মাইনরলি লক্ষ্য রাখো, তাহলে দেখবে প্রথম দিনটায় যেন একটা একেবারে ইনডিসক্রিমিনেটলি সবাই এই আন্দোলনটাকে সাপোর্ট করছিল, এইরকম মন্তব্য, এইরকমের সমস্ত অভিমত ছবি আসছিল। পরের দিন থেকে খুব আশ্চর্যজনক ভাবে যে বিরোধী মতবাদ, যারা এই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, আজকে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা, এবং প্রাক্তন প্রধানমন্ত্রী যদি ধরি, প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে যে কদর্য উল্লাস আন্দোলনকারীরা দেখিয়েছে, তার এইটার বিরুদ্ধে কিন্তু একটা মতবাদ যে এরা আদৌ প্রকৃত ছাত্র কিনা, প্রকৃত ছাত্রের এই ভূমিকা হওয়া উচিত কিনা। আমরা বরাবর ছোট থেকে শুনে এসেছি মানে শিক্ষকদের জ্ঞান ছাত্রের তলায় যারা, ছাতায় যারা থাকে তারাই ছাত্র, কিন্তু এই যে ছাত্রের একটা কদর্য রূপ, এখন এটা তো ঠিক অভ্যুত্থান বলে এটাকে মেনে নিতে অনেকেরই, অনেক সংবেদনশীল মানুষের কষ্ট হচ্ছে আর কি। তো এইসব বিচার করে এমন হতেই পারে এটা হয়তো অভ্যুত্থানের প্রথম স্টেজ, মানে এই আন্দোলনের এই কদর্যতা দেখে আসল একটা অভ্যুত্থান আসবে, সেখান থেকে আবার হয়তো কোনো একটা গণতান্ত্রিক শক্তির উত্থান হবে, এটাও হতে পারে। মানে এই মুহূর্তে সেটা অন্তত রুল আউট করা যাচ্ছে না। ঋত্বিক বাবু, আপনার কি মনে হয় এই বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতির মূল কারণটা কি, মূল কারণ কি আপনার কি মনে হয়? একদম মূল কারণ যদি বলতে হয় সেটা কিন্তু মানে এক একজনের অনেক ভালো কাজ ঢাকা পড়ে যায় তার অহংকার, ইগো, তার যে অ্যাটিটিউড, সেই সবের উপর। মানে আমি যেহেতু কাজের সুবাদে বেশ কয়েকবার গেছি সে দেশে, এতবার গেছি, এত সুন্দর একটা দেশ, এত অতিথি বাৎসল, এত নরম মনের মানুষরা সেখানে থাকেন, যেখানে গেলে তারা মানে তাদের বাসায় না গেলে, বাসায় গিয়ে না খেলে অভিমানী হয়ে পড়ে। মানে সেই দেশে এই হিংসা, এগুলো কিন্তু চট করে মেলানো যায় না। কিন্তু যেটা হয়েছে যে, যেমন ধরো মানে খুব যদি আমি স্পেসিফিক একেবারে উদাহরণ দিয়ে বলি, যে প্রধানমন্ত্রীর মেট্রো রেলের ভাঙা নিয়ে এসে কাঁদলেন। আমি জানি যারা বহু আওয়ামী লীগ সমর্থক তারাও বলেছেন যে উনি সেই কান্নাটা যদি অন্তত একবারের জন্য 300 জন ছাত্র, তরুণ, যুবক যারা মারা গেছে তাদের জন্য প্রকাশ করতেন, তখন উনি যে জেদ ধরে বসেছিলেন। বা তুমি যদি ঘটনাটা দেখো, মেন যে ট্রিগার পয়েন্ট ছিল সেটা হচ্ছে কোটা নিয়ে আন্দোলন। এবার এই কোটা নিয়ে আন্দোলন কিন্তু 18 সালেও হয়েছে, তখন কিন্তু এই প্রতিবাদের চাপে হাসিনা সরকারই সেটাকে তুলে দিয়েছিল। তারপরে 7 জন মুক্তিযোদ্ধাদের পরিবার তারা হাইকোর্টে গিয়ে, হাইকোর্ট ওদের আবার পুনর্বহাল করে। তারপর সরকারই কিন্তু এই হাসিনা সরকারই হাইকোর্টটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্ট যখন এটাকে খারিজ করে দেয় তখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন যে যা কোর্ট বলেছে আমরা মেনে নেবো, অতএব ওই 3-6% যেটা কোটার কথা সরকার বলেছে সব মিলিয়ে সেটাই থাকবে। তো তারপরও কেন আন্দোলনটা কন্টিনিউ করলো, মানে এটাও একটা ভেবে দেখার বিষয়। কিন্তু মূল ইস্যু থেকে সরে গেল, এবং যখন আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু কেউ বলেনি খালেদা জিয়ার মুক্তি চাই,
কেউ বলেনি যে আমাদের সরকার এইরকম হবে, মোহাম্মদ ইউনূস স্যার। এবং দেখো যে বাঁচা হয়েছে, একদিকে খালেদা জিয়ার মুক্তি, অন্যদিকে মোহাম্মদ ইউনূস যাকে হাসিনা সরকার জেলে পাঠিয়েছিল এবং বেশ বদনামের ভিকটিম হয়েছিলেন তিনি, তাকে একেবারে 82 বছর বয়সে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপরে বসানো, এগুলো অনেক কিছু ভেবে দেখার বিষয় অ্যাকচুয়ালি রয়েছে। তবে সবাই একটা কথাই বলছে যে হয়তো অনেক ডেভেলপমেন্ট ওয়ার্কস হয়েছে, কিন্তু ওনার যে বিভিন্ন সময় অহংকার, ঔদ্ধত্য, অ্যাটিটিউড প্রকাশ পেয়েছে, তার মধ্যে কিন্তু জনমানসে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল। এবং এই যে ভোটে কারচুপি বা ভোট না হওয়া, অন্য বিপক্ষহীন ভোট, এইগুলো নিয়েও ক্ষোভ জন্মেছিল। বিশেষ করে শেষ ভোটের সময় যেটা উনি করেছিলেন যে প্রত্যেকটা কেন্দ্র থেকে প্রায় ৬-৭ জন আওয়ামী লীগ সমর্থক, যারা কেউ একজনই নৌকা চিহ্ন নিয়ে, বাকিরা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলেন। এটা উনি হয়তো করেছিলেন যে সমস্ত পৃথিবীর অন্য দেশগুলোর কাছে একটা মেসেজ দেওয়া যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ভোট হচ্ছে। কিন্তু যেটা হলো আখেরে, এই ভোটের পর কিন্তু ওই ৬-৭ জন আর আওয়ামী লীগের দিকে থাকলো না, ওদের মধ্যে ওই ভাঙনটা ধরে গেল। পরে দলের মধ্যে একটা শক্তি ক্ষয় হলো, যেটা এই সময় দেখা গেল যে জানুয়ারি মাসে ভোটে যারা ওইরকম সংখ্যা নিয়ে এসেছে, আজকে কেউ এই আন্দোলনের সময় কিন্তু আওয়ামী লীগের কাউকে দেখা গেল না। তারা কে কত তাড়াতাড়ি আগে কে বা ছাড়িবে দেশ, তাই নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল আর কি, কে কত আগে দেশ ছেড়ে চলে যেতে পারবে। এবং এই যে প্রায় ১ ডজন ১.৫ ডজন, কতজন আসলে গেছেন জানেন না, আওয়ামী লীগের নেতা, সাংসদ, মন্ত্রীরা দেশ ছেড়ে গেলেন। তার ফলেও আওয়ামী লীগ কিন্তু আরো শক্তি ক্ষয় হয়ে গেল, এবং এটা এদেরকে এনকারেজ করলো যে আন্দোলনটাকে আরো শক্তিশালী করে তুলতে। তো এই সমস্ত ব্যাপারগুলো কাজ করেছে যে আন্দোলনটাকে জোরদার। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো একটা স্ট্রাকচার শক্তিও কাজ করেছে, না হলে সাধারণত এটা কোটা আন্দোলনকে ঘিরে ছাত্রদের আন্দোলন এই চেহারা নিতে পারে বলে সাধারণত মনে হয় না আর কি। আর কোথাও না কোথাও যেন মনে হলো একেবারে একটা শ্রীলঙ্কার ঘটনাটাকে একেবারে কাট পেস্ট করে, ফ্রেম বাই ফ্রেম কাট পেস্ট করে বসিয়ে দেওয়া হলো। কাজে একটা সমাজ মাধ্যমের বা সামাজিক মাধ্যমেরও কিন্তু একটা খুব নেগেটিভ ফল আউট বা ইম্প্যাক্ট পড়েছে এই ঘটনাটার উপর। ঋত্বিক বাবু, অনেক অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন্স ত্রিপুরাকে সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ ঋত্বিক বাবু। তোমাকে